Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs of the Hindu newspaper update 22nd February of 2025. তোমরা ইতিমধ্যেই অনেকে বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওসের মধ্যে দিয়ে এই ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হয়েছো। যারা এর আগে এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখোনি বা যাদের কাছে এই ইউটিউব চ্যানেলের ভিডিও আগে পৌঁছায়নি, আজকে প্রথম যারা এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমার ফার্স্ট দুটো কথা। ফার্স্ট হচ্ছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিওস এবং ইনফরমেটিভ ভিডিওস তোমরা পাবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস, এনসিআরটি সিরিজ, বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ডিসকাশন এবং তার সাথে ইনফরমেটিভ বিভিন্ন জিনিস বা কোনো ইভেন্টের সম্পর্কে ইনফরমেশন। এর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি শুভেন্দু ঘোষ, আমি বিগত 3 বছর ধরে ইউপিএসসি সিএসসি প্রিপারেশন নিচ্ছি। বর্তমানে প্রিপারেশনের পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আমার এই ভিডিওগুলি পাবলিশ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওগুলি কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে থাকা বিভিন্ন অ্যাসপিরেন্টস অফ দ্য ক্যান্ডিডেটসদের প্রিপারেশনে সেগুলি সাহায্যকারী হয়ে উঠুক। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কি কি আছে। ফার্স্ট হচ্ছে First article, US election aid allegations deeply troubling, says Ministry of External Affairs. United States Agency for International Development USAID planned to spend $21 million on funding over turnover in India. এই আর্টিকেলটা একটা মানে বিশেষভাবে একটা জটিলতা তৈরি করেছে। জটিলতাটা হচ্ছে যে ইউএস এর একটা এজেন্সি আছে, যার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউএসএআইডি। মেনলি এই যে এজেন্সিটা, যেহেতু ইউএস ওয়ার্ল্ডের সব থেকে পুরনো ডেমোক্রেসি, সেহেতু ইউএস সেই সময় 1961 সালে এই এজেন্সিটা প্রতিষ্ঠিত করেছিল বা তৈরি করেছিল, যার মেন উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের অর্থনৈতিক উন্নয়ন করা, তাদের এডুকেশনকে উন্নয়ন করা, তাদের হেলথকে উন্নয়ন করা এবং সেখানে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করাও একটা উদ্দেশ্য ছিল বা একটা টার্গেট ছিল। তো এখন বর্তমানে এই যে বিষয়টা, এটা নিউজে আসার পিছনে একটা কারণ হচ্ছে ইউএস গভর্নমেন্টের আরেকটা এজেন্সি, যেটা হচ্ছে DOGE, যার ফুল ফর্ম হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, লেড বাই দ্য এলন মাস্ক। ইউএস গভর্নমেন্টের এই যে এজেন্সিটা, সেটা এখন বর্তমানে লিড করছে কে? এলন মাস্ক। এই এলন মাস্কের দ্বারা পরিচালিত এই এজেন্সির প্রধান কাজ হচ্ছে ইউএস গভর্নমেন্টের যে স্পেন্ডিং, সেটাকে কাটছাট করে কমিয়ে আনা। তো ডগ এখন কাজ করছে ইউএস গভর্নমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলোকে যে গ্র্যান্ট প্রদান করে সেগুলোকে কাটছাট করার। ভারতের একটা গ্র্যান্টের কথা এখানে বলা রয়েছে এই আর্টিকেলে, যেখানে ভারতে $21 মিলিয়ন গ্র্যান্ট করা হয় বা করা হয়েছে। পারপাস কি ছিল? ভোটার টার্ন আউট। এটা ছিল হচ্ছে পারপাস, ভোটার টার্ন আউট, অর্থাৎ ভারতে ভোটিং যে
ইভেন্টটা সেটাকে এফিসিয়েন্টলি কন্ডাক্ট করার জন্য, ভোটার্সরা যাতে পোলিং বুথ পর্যন্ত পৌঁছাতে পারে, অধিক সংখ্যক ভোটার্সরা যাতে পোলিং বুথ পর্যন্ত পৌঁছাতে পারে, তার জন্য ভোটিং ইভেন্টটাকে এফিসিয়েন্টলি যে কন্ডাক্ট করার জন্য এই গ্র্যান্টটা ভারতকে করা হয়েছিল। তো যেটা নিয়ে এখন একটা বিরাট একটা কন্ট্রোভার্সি চলছে, যেখানে ভারতের গ্র্যান্টের নামে গ্র্যান্ট চলে গেছে বাংলাদেশে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আহ এই যে ভোটার টার্ন আউটের জন্য কোনো ধরনের গ্র্যান্ট ভারতকে করা হতো না এখানে। আর বাকি যে সমস্ত দেশ তাদের মতনই ভারতেও এডুকেশন খাতে, হেলথে, এই সমস্ত বিষয়ে কিন্তু গ্র্যান্টটা করা হতো। ভোটিং পারপাসে গ্র্যান্ট পাওয়া মানে ভোটটা কিন্তু কোনোভাবে প্রভাবিত হচ্ছে। ভোটটা কিন্তু ভারতের যে ইলেকশন, ভারতের গভর্নমেন্ট যেই ইলেকশনের দ্বারা নির্বাচিত হয়, সেই ইলেকশন কিন্তু থার্ড পার্টি, অন্য কোনো একজন পার্সনস, অর্গানাইজেশন, কান্ট্রি, গ্রুপ, গভর্নমেন্ট কোনো যাই হোক না কেন, তার দ্বারা কিন্তু ইনডাইরেক্টলি প্রভাবিত হচ্ছে। তো এরকম কিন্তু কিছু নয়, যে কারণের জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়টার উপরে একটা গুরুত্বপূর্ণ গুরুতরভাবে তার কনসার্ন প্রকাশ করেছে, তার মনোভাব প্রকাশ করেছে, এবং এটাকে আগে ইনভেস্টিগেশন করা হবে। ডোনাল্ড ট্রাম্প, দ্য নিউ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে আসার পরে তার যে কাজ করার যে একটা টেন্ডেন্সি, সেটা নিজের ডিসিশনকে ফার্স্ট প্রায়োরিটাইজ দেয়া এবং নিজের কান্ট্রিকে ফার্স্ট প্রায়োরিটাইজ দেয়া, সেই হিসাবেই সে কাজ করছে। ইতিমধ্যে সে অনেকগুলি গুরুত্বপূর্ণ এবং বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জানি না আগে আরো কি কি করবে ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের উপরে ইন্ডিয়ানসদের যে একটা মনোভাব ছিল, সেই মনোভাবটা কিন্তু তার ইতিমধ্যে কিছু কাজকর্মের মধ্যে দিয়ে সেটা খানিকটা ফ্লিপ হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আমরা এখান থেকে মেনলি আমাদের এই যে কন্ট্রোভার্সির মধ্যে আমাদের পড়ে লাভ নেই, কারণ এটা আমাদের এক্সামে আসবে না। আমাদেরকে দেখতে হবে যে এখানে কি পয়েন্ট কি কি আছে। এখানে কি পয়েন্ট আছে, ডগস আছে, ইউএসএআইডি আছে, ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের কি পয়েন্ট আছে। তো আমরা এর সম্পর্কেই দেখব, এবং তার সাথে এই যে এজেন্সির যে গ্র্যান্ট, সেটার যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টসটাকে আমরা দেখব, ঠিক আছে। ইমপ্লিকেশন অফ ফরেন ইনফ্লুয়েন্স। তো ভারতবর্ষের ইলেকশনে যদি কোনো অন্য থার্ড পার্টি যদি ইনভেস্ট করে বা পয়সা দেয় সেটাকে কন্ডাক্ট করার জন্য, তাহলে পারে ফরেন ইনফ্লুয়েন্স আসছে ইলেকশনে। The Ministry of External Affairs reaction to allegation on USAID planned funding reflect a broader concern about foreign influence in Indian democratic process. Democratic process is nothing but only election process, ঠিক আছে। This incident underscores the sensitive surrounding foreign aid and its perceived impact on domestic politics. তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের দেশের যে ইন্টারনাল যে পলিটিক্স সেটাকে কিন্তু প্রভাবিত করতে পারে, এবং তার সাথে সাথে দেশের যে মানুষের মধ্যে কিন্তু একটা গভর্নমেন্টের এগেনস্টে কিন্তু একটা ক্ষোভ তৈরি হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউএসএআইডি রোল ইন ইন্ডিয়া। ইউএসএআইডি রোলটা ইন্ডিয়াতে কি ছিল, ঠিক আছে, অরিজিনাল কি ছিল, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা প্রেস মিট করে বলেছে। The substantial funding provided by USAID since 2001 highlights its significant role in various developmental sectors in India, but a total of 2.86 billion US dollar allocation since 2001. USAID has been integral in supporting health, education and infrastructure project. তাহলে পরে ইন্ডিয়াতে ইউএসএআইডির যে এরিয়া ছিল বা যেখানে সে হেল্প করছিল, সেটা কোনটা? এক হচ্ছে হেলথ, দুই হচ্ছে এডুকেশন, তিন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই খাতে 2001 থেকে এই পর্যন্ত 2.8 বিলিয়ন US ডলার গ্র্যান্ট পেয়েছে ইন্ডিয়া, ঠিক আছে।
পোটেনশিয়াল ইম্প্যাক্ট অন ইউএস ইন্ডিয়া রিলেশন। তো এই যে ডোনাল্ড ট্রাম্প যে রিমার্কটা করেছে সেটাতে কি কি ইম্প্যাক্ট হতে পারে, ইউএস ইন্ডিয়ার যে রিলেশন সেটার ইম্প্যাক্ট কি হতে পারে তার উপরে। দ্য ক্যান্সেলেশন অফ দ্য ইউএসএআইডি ফান্ড অ্যান্ড দ্য ensuing controversy could strain the historical collaboration relationship between the US and India. তো এই যে গ্র্যান্ট অ্যাক্ট ক্যান্সেলেশন করা এবং সেটা নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ইউএস এবং ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল রিলেশন সেটাকে কিন্তু নষ্ট করতে পারে। Investigation and transparency. The Ministry of External Affairs' decision to investigate the allegation is significant as it shows a commitment to transparency and accountability. However, the lack of clarity regarding the nature of the funding and it intended the raises question about the operational transparency within USAID itself. তো এই যে ডোনাল্ড ট্রাম্পের যে রিমার্ক যে আমরা ইন্ডিয়ার যে পোলিং ইন্ডিয়ার ভোটিং টার্ন আউটের ক্ষেত্রে 21 লক্ষ বিলিয়ন 21 মিলিয়ন ইউএস ডলার যেটা আমরা খরচা করছি সেটা আমরা কেন খরচা করব এবং সেটাকে কাটছাট করার কথা ভাবছে। তো সে কাটছাট করুক সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের ইন্ডিয়ার ইলেকশন প্রসেসের উপরে ইউনাইটেড স্টেটের কোনো গ্র্যান্ট আসতো না। ওকে, এটা ক্লিয়ার? সেটাই বলেছে যে এই বিষয়টাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছে এটাকে ইনভেস্টিগেশন করা দরকার, যেহেতু বিষয়টা একটা ট্রান্সপারেন্সির কোশ্চেনে পৌঁছেছে, যেহেতু বিষয়টা বিভিন্ন কোশ্চেন ক্রিয়েট করেছে এবং এটা ইউএসএআইডি অর্থাৎ এই ইউনাইটেড স্টেট যে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এই এজেন্সিটারও একটা ট্রান্সপারেন্সির বিষয় রয়েছে, রাইট? ওর জন্য এটার ইনভেস্টিগেশন হওয়াটা খুব দরকার। ইম্প্যাক্ট অন এক্সিস্টিং পার্টনারশিপের উপরে ইম্প্যাক্ট। দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আনউইলিংনেস টু কমেন্ট on the future of existence MOUs memorandum of understanding with USAID suggest a possible re-evaluation of this partnership. তো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছে যে ইউএসএআইডির সাথে ইন্ডিয়ার যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা আছে সেগুলোকে পসিবল হলে সেগুলোকে আবার রি-এভ্যালুয়েশন করে দেখা হবে। অর্থাৎ ইন্ডিয়া সম্ভবত এই যে ইউএসএআইডি থেকে নিজেকে বের করে আনতে চাইছে। পাবলিক পারসেপশন অ্যান্ড পলিটিক্যাল ন্যারেটিভস। পাবলিক পারসেপশন অর্থাৎ জনগণের মধ্যে যে একটা রোষ, জনগণের যে একটা মনোভাব সেটাকে এবং পলিটিক্যাল ন্যারেটিভস এর উপরে কি কি প্রভাব আসতে পারে। দ্য অ্যালিগেশনস হ্যাভ দ্য পোটেনশিয়াল। অ্যালিগেশনসটার একটা ক্ষমতা আছে, যেমন ইউএস এর প্রেসিডেন্ট অ্যালিগেশন করে, যেটা যাই তাই বিষয় না, ইউএস এর প্রেসিডেন্টের মুখ থেকে বেরিয়েছে। The allegation have to potential to shape public perception, মানুষের যে ধারণা সেটাকে চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। Regarding foreign aid and its implication for India's democracy, ভারতের ডেমোক্রেসিতে ফরেন কান্ট্রির যে গ্র্যান্ট বা ফরেন কান্ট্রির যে এইড সেটার উপরে মানুষের মনোভাব একটা মানে ভারতের ডেমোক্রেসিতে ফরেন কান্ট্রির এইড এই যে বিষয়টা সেটা মানুষ যদি জানে বা মানুষের কাছে যদি ভুলভাবে এটা ন্যারেটিভস পৌঁছায় সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা অন্য ধারণা ক্রিয়েট হতে পারে। নেক্সট হচ্ছে আমরা এবার দেখব ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটার কিছু বেসিক ফ্যাক্টস। It is an independent agency of the US government. তাহলে এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। established in 1961, 1961 সালে established হয়েছে, তখন প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি। It was created to consolidate various foreign assistance. এটা ক্রিয়েট করা হয়েছিল various foreign assistance কে কনসলিডেট করার জন্য, একত্রিত করার জন্য। Program under one agency to administer civilian foreign aid and development assistance. তো ইউএস যেহেতু ওয়ার্ল্ডের সব থেকে পুরনো ডেমোক্রেসি এবং সেই সময় থেকে ইউএস যথেষ্ট ডেভেলপড কান্ট্রি প্রথমের থেকেই,
তো ইউএস বিভিন্ন কান্ট্রিকে যে ফরেন কান্ট্রিকে যে গ্র্যান্ট প্রোভাইড করতো, সেই গ্র্যান্ট গুলোকে একটা জায়গায় কনসলিডেট করার জন্য এবং টু অ্যাডমিনিস্টার সিভিল ফরেন ইয়ার এইড, এবং সেই গ্র্যান্ট গুলোকে একটা খাতে একটা জায়গাতে এনে একটা জায়গাতে এনে বা একটা মিনিস্ট্রির আন্ডারে দিয়ে সেই মিনিস্ট্রির আন্ডারে সেগুলোকে লিড করানোর জন্য, সেটা তো মিনিস্ট্রি না, এটা একটা এজেন্সি, ইউনাইটেড স্টেটে এটা একটা এজেন্সি। তো সেই এজেন্সির মধ্যে দিয়ে সেই ফরেন এইডস গুলোকে দেয়া বা তাদের যে মেনটেনেন্স করা, সেগুলো সেগুলো করার জন্যই মেনলি এই ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ইউএসএআইডি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসিভ ফান্ডিং অ্যালোকেশন ইন দ্য ইউএস ফেডারেল বাজেট। তাহলে পরে এই যে ইউএসএআইডি, এটা যে ফান্ডকে মেনটেন করছে ফরেন এইডস এর জন্য, সেই ফান্ডটা কোথা থেকে পাচ্ছে? এটা ইউনাইটেড স্টেটের ফেডারেল বাজেটের থেকে আসছে, ঠিক আছে। দ্য টপ রিসিপশনিস্ট কান্ট্রিজ অফ দ্য ইউএসএআইডি ইনক্লুড ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, সোমালিয়া। তো ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, সোমালিয়া এইগুলো হচ্ছে এই ইউএসএআইডির বিভিন্ন গ্রান্ট পাওয়ার মধ্যে সব থেকে টপ কান্ট্রি। তো এই যে ইউএসএআইডি এর অবজেক্টিভ এবং এর ওয়ার্ক এরিয়া কি ছিল, মানে আমি যদি কাউকে গ্র্যান্ট প্রদান করি বা কাউকে যদি সাহায্য করি, তাহলে প্রথম হচ্ছে আমার উদ্দেশ্য কি, কেন আমি তাকে সাহায্য করছি, দ্বিতীয়ত হচ্ছে আমি তাকে কি কি বিষয়ের উপরে সাহায্য করছি, রাইট। তেমনি এই ইউএসএআইডি কেন সাহায্য করতো এবং তার উদ্দেশ্য, মানে তার এরিয়া কি কি ছিল, কোন কোন বিষয়ের উপরে সে সাহায্য করতো। It operates in over 100 countries, providing financial aid and technical assistance in key sectoral such as কোন কোন বিষয়ের উপরে? ইকোনমিক ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড এডুকেশন, ফুড সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স। এই চারটে পয়েন্টের আন্ডারে থাকা এই টপিকগুলোর উপরে ইউএসএআইডি এইড প্রদান করত। শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্ট না, ফিনান্সিয়াল সাপোর্টের সাথে টেকনিক্যাল সাপোর্টও কিন্তু, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও কিন্তু করতো। ইউএসএআইডি কোলাবোরেটস উইথ দ্য গভর্নমেন্ট, এনজিও, বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফারিং গ্র্যান্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো শুধুমাত্র ইউএসএআইডি কোনো কান্ট্রিকে, কোনো পার্টিকুলার কান্ট্রিকে কিন্তু হেল্প করতো, আবার সে কিন্তু মাইক্রো লেভেলে কোনো এনজিও কে সিলেক্ট করে বা কোনো বিজনেস গ্রুপ বা সেখানে কোনো ডেভেলপমেন্টের কোনো যে অর্গানাইজেশন যাই থাকুক না কেন, সেরকম যদি কোনো অর্গানাইজেশন যেগুলো যদি তাদের চোখে আসে কারোর পারফরমেন্সের উপরে, তাকেও কিন্তু এই ইউএসএআইডি ডিরেক্টলি গ্র্যান্ট প্রদান করতো, ঠিক আছে। তো ইমপ্লিকেশন অফ ফ্রিজ অন ইউএসএআইডি। তো বর্তমানে এই যে ডগ, যেটা এলন মাস্কের নেতৃত্বে চলা যে এজেন্সিটা, যেটা ইউএস গভর্নমেন্টের বিভিন্ন বার্ডেনকে কাটছাট করছে, এই কাটছাট করা, ফ্রিজ করা, এটার কি কি মানে এটা ইমপ্লিকেশনে কি কি ইম্প্যাক্ট আসতে পারে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইম্প্যাক্ট অন ইউএস গ্লোবাল ইনফ্লুয়েন্স। তো ইউএস এর, ইউনাইটেড স্টেটের গ্লোবালি যে একটা ইনফ্লুয়েন্স আছে, সমস্ত কান্ট্রির উপরে তার যে একটা ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু নষ্ট হতে পারে। ফরেন এইড হ্যাজ বিন ইনস্ট্রুমেন্ট ইন দ্য ওয়াশিংটনস এফোর্ট টু বিল্ড আ অ্যালায়েন্স অ্যান্ড কাউন্টার জিওপলিটিক্যাল rivals like China and Russia in developing nation. It freeze may reduce US influence in strategic region. এটা ইউএস এর ইনফ্লুয়েন্সটাকে কিন্তু কমাতে পারে স্ট্র্যাটেজিক রিজিয়নে। Rise of alternative development partners countries like such as China, though the initiative like the Belt and Road Initiative could step in to fill the aid vacuum, increase their strategic leverage. তো এক্ষেত্রে যখন ইউনাইটেড স্টেটস যখন গ্র্যান্ট প্রদান করা বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে চায়না এবং রাশিয়ার মতন কান্ট্রিরা বিভিন্ন কান্ট্রিকে গ্র্যান্ট প্রদান করে তারা কিন্তু নিজেদের ইনফ্লুয়েন্সটাকে বাড়াতে পারে। Humanitarian setbacks, several vulnerable nations will struggle to meet development goals due to
ফান্ডিং কাট এফেক্টিং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম। তো এই ফান্ডিং কাট করার জন্য বিভিন্ন ভার্নারেবল নেশনস, যেগুলো বিভিন্ন দরিদ্র নেশনস আছে, পুয়ার কান্ট্রিজ আছে, সেগুলো কিন্তু বিভিন্নভাবে সাফার করবে, রাইট? ওকে, নেক্সট আর্টিকেল হচ্ছে একটা ডান্স। যখন কোনো ডান্স বা কালচারাল রিলেটেড কোনো টপিকস নিউজ পেপারে থাকবে, আমাদেরকে অবশ্যই সেখান থেকে দেখতে হবে, কারণ এটা কিন্তু কোশ্চেন আসার মতন একটা গুরুত্বপূর্ণ এরিয়া। তো এখানে ঝুমুর ডান্সের কথা বলা হয়েছে, মেনলি আসামে একটা সেলিব্রেশন হচ্ছে সেটার উপরেই। তো ফার্স্ট কি বলেছে, দ্য ঝুমুর বিনান্ডিনী প্রোগ্রাম, দ্য ঝুমুর বিনান্ডিনী প্রোগ্রাম, ঠিক আছে, an ambitious initiative under the cultural affairs department of government of Assam has been successfully launched in শিবসাগর ডিস্ট্রিক্ট। কোথায় এটা হয়েছে? শিবসাগর ডিস্ট্রিক্টে। কোন স্টেটে? আসাম স্টেটে, ঠিক আছে। নাম হচ্ছে ঝুমুর বিনা বিনান্দিনী, ঠিক আছে। The program aims to celebrate, preserve and promote the rich cultural heritage of Assam through the traditional Jhumur dance and related cultural practice. তো এর যে মেইন যে এম হচ্ছে, এই যে সেলিব্রেশনটার মেইন এম হচ্ছে প্রিজার্ভ করা এন্ড প্রোটেক্ট করা আসামের রিচ কালচারাল হেরিটেজকে, দো দ্য ট্র্যাডিশনাল ঝুমুর ডান্স অ্যান্ড রিলেটেড কালচারাল প্র্যাকটিস, ঠিক আছে। This dance is performed by young girls mostly in an open area like a field or under a tree. The girl performed this dance accompanied by male members to maintain the rhythm and vocal and play musical instrument. তো মোস্টলি এই ডান্সটা পারফর্ম করা হয়ে থাকে মেয়েদের দ্বারা, এবং ছেলেরা তাদের ডান্সে হেল্প করে থাকে কিরকম ভাবে, গান গেয়ে অথবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে। টু দ্য ডান্স instrument to the dance is performed to rhythmic accompaniment of the madal, a popular two-headed hand drums. তো এটা মাদলের তালে তালে এই ডান্সটা করা হয়। মাদল হচ্ছে ঢোলের মতন, ঠিক আছে। Further, accompanying the drums are flute and pair of tals that makes the music more harmonious. Sometimes this dance is performed as a ritual worship, sometimes for courting and love making, and sometimes for prayer for rainfall by the tea tribes communities of Assam. তাহলে মেইনলি হচ্ছে এই যে ডান্সটা, ঝুমুর ডান্স, এটা কিন্তু ট্রি ট্রাইবদের দ্বারা পারফর্ম করা হয়ে থাকে। আসামের ট্রি ট্রাইবদের দ্বারা পারফর্ম করা হয়ে থাকে। ইট ইজ বিলিভ দ্যাট ঝুমুর ওয়াজ অরিজিনালি আ মিনস অফ রিক্রিয়েশন বিটুইন ফেজেস অফ টেডিয়াস এগ্রিকালচারাল ওয়ার্ক। তো ঝুমুর হচ্ছে বেসিক্যালি কি, এগ্রিকালচারাল কাজের মাঝখানে যখন মানুষ টায়ার্ড হয়ে যায়, তখন খানিকটা এই নাচ গানের মধ্যে দিয়ে সে আবার কি হয়, মানে তার মধ্যে একটা জাস্ট নিজের খানিকটা বিনোদনকে অবসর যাপন করা, রাইট? ওকে, নেক্সট আর্টিকেলে বলেছে ইন্ডিয়া চাইনা ওয়ার্ক হার্ড টু সেভ G20 জয়শঙ্কর। কনটেক্সট, External Affairs Minister S. Jaishankar meet Foreign Minister Wang Yi during the G20 Foreign Ministers meeting in Johannesburg. তো জোহান্সবার্গে ফরেন মিনিস্টার G20 কান্ট্রিজদের ফরেন মিনিস্টারদের মিটিং চলছে, সেখানে মিস্টার জয়শঙ্কর, আমাদের মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্সের, সে চাইনার যে ফরেন মিনিস্ট্রি ওয়াং ই, তার সাথে দেখা করেছে বা তার সাথে মিটিং করেছে। He highlighted that both nations have worked to maintain the G20 significance despite global polarization. তো এখানে তাদের মধ্যে কথা হয়েছে যে
এই যে চায়না এবং ইন্ডিয়া দুটো কান্ট্রি তারা জি টোয়েন্টির যে গুরুত্ব সেটাকে বজায় রাখার জন্য একত্রে কাজ করবে ডিসপাইট দ্য গ্লোবাল পোলারাইজেশন। তো পোলারাইজেশন অর্থাৎ হচ্ছে গ্লোবাল পোলারাইজেশন মানে হচ্ছে গ্লোবালি বিভিন্ন কান্ট্রিজ গুলো দুটো পার্টে ভাগ হয়ে যাওয়া। যেমন আমরা রিসেন্টলি দেখেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা নিজেকে উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যে মাল্টি ল্যাটারাল যে অর্গানাইজেশন গুলো বা ইন্টারন্যাশনালি যে সমস্ত অর্গানাইজেশন গুলো রয়েছে, মাল্টি ন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন গুলো রয়েছে সেগুলোর কিন্তু গ্লোবাল পিস কে মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে চায়নার ফরেন মিনিস্ট্রির কোন কোন বিষয়ে ঠিক কথা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। ডিসকাশন অন বাইল্যাটারাল রিলেশন। The meeting addressed regional and global issues including the situation on the line of actual control যেটা হচ্ছে চায়না এবং ইন্ডিয়ার বর্ডার লাইন। এই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানে ইন্ডিয়ার পার্ট যেটা বর্তমানে অক্সাই চীন হিসাবে চায়না অধিকৃত। এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, যেটা হচ্ছে এই পার্টটা পাকিস্তানের দ্বারা অধিকৃত, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামে পরিচিত। তো এই মিটিং এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে দুজন মিনিস্টারের মধ্যে কথা হয়েছে। Previous discussion on border peace were reviewed, building on past diplomatic engagement between two countries. তো প্রিভিয়াসলি যে ডিসকাশন হয়েছে বর্ডার পিস কে মেনটেন করার জন্য সেগুলোকে আবার রিভিউ করা হবে। মেইনটেনিং পিস অ্যান্ড স্ট্যাবিলিটি অ্যালং দ্য বর্ডার অ্যান্ড হাইলাইটেড অ্যাজ এ কি অবজেক্টিভ ফর ফিউচার টক্স। তো বর্ডার অঞ্চলে পিস মেনটেন করার মতন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কি এরিয়া অফ কোঅপারেশন, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কোন কোন কোঅপারেটিভ এরিয়ার নিয়ে কথা হয়েছে। টক্স ইনক্লুড টপিকস সাচ অ্যাজ রিজিউমিং দ্য কৈলাস মানসরোবর পিলগ্রিমস, অর্থাৎ ভারতের থেকে কৈলাস মানসরোবরে যে তীর্থযাত্রীরা যেত প্রত্যেক বছর, যেটা 2019 ও 2020-তে যেটা বন্ধ হয়েছে সেটাকে আবার চালু করার জন্য। ট্রান্স বর্ডার রিভার ম্যানেজমেন্ট, ভারত এবং চায়নার মধ্যে থাকা যে রিভার সেগুলোকে ম্যানেজমেন্ট করা। কোন রিভার আছে ভারত এবং চায়নার মধ্যে? mention the name of a river that is flow between these two countries. ব্রহ্মপুত্র ভারত এবং চায়না দুটো নেশনস এর মধ্যে দিয়ে গিয়েছে। ফ্লাইট কানেক্টিভিটি অ্যান্ড ইজিং ট্রাভেল রেস্ট্রিকশন। তো ভারত এবং চায়নার মধ্যে ডাইরেক্ট ফ্লাইট বর্তমানে কোভিড এর সময় থেকে বন্ধ আছে, সেইটাকে আবার চালু করার জন্য এবং ট্রাভেল রেস্ট্রিকশনের উপরে, মানে এই ট্রাভেলস এর উপরে যে রেস্ট্রিকশন আছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সেগুলোকে খানিকটা লঘু করার জন্য। এই সমস্ত বিষয় নিয়ে চায়না এবং ভারতের ফরেন মিনিস্টারের মধ্যে কথা হয়েছে। স্ট্রেনথেনিং ইকোনমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল কোলাবোরেশন ওয়াজ অলসো ডিসকাসড। তো ইকোনমিক এবং ইনফ্রাস্ট্রাকচার কোলাবোরেশনকে স্ট্রেংথ করার জন্য সেই বিষয় নিয়েও কথা হয়েছে। তো আমেরিকার যে রিসেন্ট পাস্টের যে অ্যাক্টিভিটি সেটাকে মাথায় রেখে আমাদের কি কিন্তু চায়নাকে কিন্তু আমাদের হাতে রাখার মতন সেরকম চায়নার সাথে আমাদের রিলেশন রাখতে হবে। কারণ প্রথমত হচ্ছে চায়না আমাদের নেইবার কান্ট্রি, ঠিক আছে, আর ইন্ডিয়ার পলিসি হচ্ছে নেইবার ফার্স্ট পলিসি। গ্লোবাল কনসার্ন অ্যান্ড multilateralism. The importance of protecting multilateral organization from global division was highlighted. তো বিভিন্ন মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন এইগুলো কিন্তু
হাইলাইট ছিল, মানে তাদের যে কনভারসেশন, তাদের যে মিটিং, সেখানে মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশন সেগুলোকে প্রোটেক্ট করা, এটাই ছিল কিন্তু মেন হাইলাইটেড পয়েন্ট। মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন মানে হচ্ছে কয়েকটি দেশ বা কয়েকটি গ্রুপ নিয়ে যে অর্গানাইজেশন, যেমন G20 হতে পারে, ব্রিক্স হতে পারে, এই সমস্তগুলো, ঠিক আছে। ইট ওয়াজ এমফাসাইজ দ্যাট ইন্টারন্যাশনাল cooperation should be more transparent and inclusive rather than serving the interest of few. তো এটা জোর দিয়েছে কিসের উপরে, যে না কয়েকজনের ইন্টারেস্টের থেকে ইন্টারন্যাশনাল ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটাইজ দিতে হবে, কয়েকটা কান্ট্রি নিজের ইন্টারেস্টের থেকে ইন্টারন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ দিতে হবে। দ্য নিড ফর plurilateralism was stressed to address global issue effectively. Next হচ্ছে engagement with other nations. Discussion were also held with the leaders from other BRICS countries and key international partners. The importance of collaboration in the Indo-Pacific region was reaffirmed in trilateral talks that strategic partner. তো মেইন হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। ইন্ডিয়া চায়নার সাথে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করছে। এর আগেও কয়েকবার বিভিন্ন ডায়লগস এর মধ্যে দিয়ে ইন্ডিয়া বরাবরই সকলের সাথেই রিলেশনটাকে ভালো রাখার চেষ্টা করে। সকলে মনে করে রিসেন্টলি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনাইটেড স্টেটে যখন ভিজিট করলো জাস্ট সপ্তাহখানেক আগে, তখন তিনি হোয়াইট হাউসে বসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে সকলে ভাবে যে ইন্ডিয়া নিউট্রাল থাকতে চাই। তো তিনি বলেন যে ইন্ডিয়া নিউট্রাল থাকতে চায় না, ইন্ডিয়ারও একটা সাইড আছে। ইন্ডিয়ার সাইড কি সাইড? ইন্ডিয়ার সাইড হচ্ছে ইন্ডিয়া শান্তির সাইডে থাকে। তো ইন্ডিয়া সকলের সাথেই নিজের রিলেশনটাকে ভালো রাখতে চাই, কিন্তু ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটা অতীতে ইন্ডিয়ার সাথে ইউনাইটেড স্টেটের রিলেশন খুব একটা খারাপের দিকেই যাচ্ছে। আচ্ছা, নেক্সট যে আমাদের এডিটোরিয়াল পেজের থেকে যে আর্টিকেলসটা রয়েছে সেটা হচ্ছে কনভার্টিং কোর্ট কেস ব্যাকলগ ইনটু ট্রেজারার প্রোভিজ। তো আমরা এই আর্টিকেল বা এই টপিকটা আমরা দেখবো হচ্ছে ডিপলি, কারণ এখান থেকে মেইনস এর কোশ্চেন আসার মতন, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান যে কোর্টস গুলো রয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সে কোর্টগুলোর কিন্তু কাজ অনেক যেগুলো পড়ে রয়েছে, পেন্ডিং পড়ে রয়েছে, ঠিক আছে, সেটাকেই বলেছে। ইন্ডিয়াস জুডিশিয়াল সিস্টেম ফেস আ ম্যাসিভ ব্যাকলগ অফ কেস, ঠিক আছে, কাজ পড়ে রয়েছে, হিউজ পরিমাণে কাজ পড়ে রয়েছে, উইথ নিয়ারলি 5 crore পেন্ডিং ইন লোয়ার কোর্টস অ্যালোন। লোয়ার কোর্টস অর্থাৎ হাইকোর্টের থেকে লোয়ার কোর্টস গুলো, সেগুলোতে প্রায় 5 কোটি কেস কিন্তু পেন্ডিং পড়ে আছে। Mediation, a faster and co-effective alternative, is emerging as a viable solution to ease the burden, improve efficiency, and ensure timely justice. Mediation হচ্ছে সমঝোতা। তো যে সমস্ত ডিসপুট বা যে সমস্ত কেসগুলির মধ্যে সমঝোতার দ্বারা তার যে সমাধান করা সম্ভব, সেগুলি সমঝোতার মধ্যে দিয়ে যদি সমাধান করা হয় সেটা অনেক দ্রুত এবং এফেক্টিভ অল্টারনেটিভ হিসাবে সেটা ইমার্জ হয়েছে, ঠিক আছে। মিডিয়েশনটাকে একটা প্রধান অল্টারনেটিভ ওয়ে হিসাবে ধরা হচ্ছে, যেখান থেকে এই কেসগুলোকে দ্রুত সলভ করা সম্ভব। ব্যাকলগ ইন দ্য লিগাল সিস্টেম, তো লিগাল সিস্টেমের যে কাজ যেটা পড়ে থাকা, সেইটাকে বলেছে কিরকম, মানে এর যে অ্যামাউন্টটা কিরকম। The legal system in India has a massive backlog of cases. The Supreme Court has 82,000 cases pending. High Court have over 62 lakhs cases and lower court have nearly 5 crore cases. This is
data, this is the data that you can use in your mains answer writing. ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের কাছে 82,000, হাইকোর্টের কাছে 62 লক্ষ এবং লোয়ার কোর্টের কাছে 5 কোটি কেস পেন্ডিং পড়ে আছে। অ্যারাউন্ড 50 lakh কেসেস হ্যাভ বিন পেন্ডিং ফর মোর দ্যান 10 years, 50 লক্ষ কেস যেগুলো 10 বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে মেন যে চ্যালেঞ্জিং ইন দ্য সিস্টেম, তো কেন এই ধরনের যে বিষয়টা, কেন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলো ইন্ডিয়ান জুডিশিয়ারিতে, বা কেন ইন্ডিয়ান কোর্টগুলোতে এরকম ভাবে কেসের উপরে কেস পেন্ডিং পড়ে রয়েছে। তো জাজেস ইন ইন্ডিয়া আর হার্ড ওয়ার্কিং and efficient, but the vast population leads to a high number of cases. তো ভারতবর্ষের যে জাজেরা আছে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা হার্ড ওয়ার্ক করে এবং তারা এফিশিয়েন্ট, অনেক দক্ষতাপূর্ণ, কিন্তু ভারতবর্ষের যে হিউজ পপুলেশন, সেখান থেকে ডেইলি যে নতুন নতুন কেস আসছে, যে হিউজ নাম্বারের নতুন নতুন কেস আসছে, সেগুলো কিন্তু নাম্বারটাকে ক্রমশ বাড়িয়ে চলেছে। দ্য জাজ টু পপুলেশন রেশিও, ভারতবর্ষের জাজ এবং পপুলেশনের রেশিও 21 জাজেস পার মিলিয়ন সিটিজেন, পার মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষে 21টা জাজ, 10 লক্ষ মানুষের বিচার 21টা জাজ, মানে 10 লক্ষ মানুষ পিছু 21টা জাজ। দ্য অ্যাডভার্সিয়াল লিগাল সিস্টেম রেজাল্ট ইন মাল্টিপল ইন্ট্রিম অ্যাপ্লিকেশনস অ্যান্ড অ্যাপিলস প্রলঙ্গিং দ্য কেস। তো ভারতবর্ষের জুডিশিয়ারি যে আমাদেরকে ফেসিলিটিস দিচ্ছে, যেমন অ্যাপ্লিকেশন করা, অ্যাপিল করা, এইগুলো কেসটাকে আরো দীর্ঘায়িত করছে। ঠিক আছে, দেয়ার আর শর্টেজ ইন ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস মেকিং রিফর্ম ডিফিকাল্ট, তো ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্স এবং হিউম্যান রিসোর্সের শর্ট থাকার জন্য এর যে রিফর্ম করা, সেই রিফর্মটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। এবার হচ্ছে ইম্প্যাক্ট, এই যে ব্যাকলগের কি কি ইম্প্যাক্ট হতে পারে। দ্য ব্যাকলগ ক্রিয়েটস আ লং ওয়েটিং পিরিয়ড লিডিং টু ডিনায়াল জাস্টিস। তো এই যে ব্যাকলগটা, অর্থাৎ কাজ পড়ে থাকা, সেটা কিন্তু লং ওয়েটিং পিরিয়ড তৈরি করছে, দীর্ঘ সময় বিলম্বিত করছে, এবং যেটা লিড করছে কিসের দিকে, যে জাস্টিস পাইনি, জাস্টিস পাচ্ছি না, জাস্টিস পাই না, এরকম ধরনের যে বিষয়টা, বা জাস্টিস হয় না, এই বিষয়টার দিকে কিন্তু লিড করছে। মেনি কেসেস লস রিলেভেন্স ওভার টাইম অ্যান্ড দো দ্য অরিজিনাল কমপ্লেন্টস মে নো লঙ্গার বি অ্যালাইভ। তো মেনি কেসে কি হয়েছে, যেটা এতদিন ধরে, মানে যে বিষয়ের উপর অ্যাকচুয়াল কেস করা হয়েছিল, দীর্ঘ সময় ধরে, এত সময় ধরে সে কেসটার হিয়ারিং চলেছে বা সেই কেসটা পেন্ডিং রয়েছে, যে সে কেসটার যে গুরুত্ব, সেই গুরুত্বটাই হারিয়ে গিয়েছে। বা এমন ক্ষেত্রে অনেক দেখা গিয়েছে যে কমপ্লেন করেছে সে মারা গিয়েছে। দ্য ব্যাকলগ সিম্বলাইজ ফেলিয়ার ইন দ্য লিগাল সিস্টেম এফেক্টিং দ্য জুডিশিয়ারি। তো এই ব্যাকলগটা লিগাল সিস্টেমের ফেলিয়ারকে তুলে ধরছে, এবং যেটা জুডিশিয়ারিকে একটা এফেক্ট, মানে যে প্রভাবটা বা যে মনোভাবটা বা যে এই যে সিম্বলটা, ফেলিয়ার সিম্বলকে, ফেলিয়ার হওয়ার যে সিম্বলটা, সেটা কিন্তু জুডিশিয়ারিকে এফেক্ট করছে। Conclusion: the legal backlog is a major issue, but mediation offers a practical solution. The legal backlog is the major issue. এখানে এক্ষেত্রে লিগাল ব্যাকলগটা আমাদের কাছে বর্তমানে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা এগুলোকে মিডিয়েশনের দ্বারা সলিউশন করতে পারি। যেগুলোকে মিডিয়েশনের দ্বারা সলিউশন করা যেতে পারে, সেগুলোকে তাড়াতাড়ি as soon as possible সেগুলোকে মিডিয়েশনের মাধ্যমে সলিউশন করে দেওয়াটাই অতি মঙ্গল। By integrating mediation into the system, court can reduce delays and improve justice delivery. তো মিডিয়েশন সিস্টেমটাকে জুডিশিয়ারির মধ্যে ইন্টিগ্রেট করার ফলে কোর্ট এই যে দেরি হওয়াটাকে এটাকে তাড়াতাড়ি করাতে পারে এবং জাস্টিস ডেলিভারিতে ইমপ্রুভ করতে পারে। The backlog should be seen as a resource of mediation, helping turn legal problem into solution.
পসিবল সলিউশন কি কি আছে? ডেটা governance can improve classification and avoid repetitive litigation. Retired judge can be appointed in an ad hoc capacity to help clear pending cases. Reforming specific litigation area like landlord tenant dispute and check bouncing case can reduce necessary cases. Imposing compensatory or punitive cost can deter frivolous litigation, a practice commonly used in the country. The government is involved. The government is involved in nearly half of the dispute, so reducing its litigation can help easy the backlog. তো এইগুলো হচ্ছে পসিবল সলিউশন। এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে মেন্স এর আনসার রাইটিং কোশ্চেন। তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ যদি এমন থাকো সিরিয়াস ক্যান্ডিডেট, সে কিন্তু এই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করতে পারো। ডিসকাস দ্য চ্যালেঞ্জ পোজড বাই দ্য backlog of case in Indian judiciary and evaluate how mediation can serve as an effective alternative dispute resolution mechanism. 250 words, 15 mark. নেক্সট আর্টিকেলে বলেছে যে এখানে কুনো ন্যাশনাল পার্কে আরো 5টা চিতাকে রিলিজ করা হয়েছে। নেক্সট আর্টিকেল হচ্ছে এডিটোরিয়াল পেজ থেকে, দ্য ইউএস ভিজিট ভিউড থ্রো ইন industry business lens. The US visit viewed though industry business lens. এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন জিএস পেপার 2 এর টপিক। কনটেক্সটে কি আছে? দ্য প্রাইম মিনিস্টার মোদি ভিজিট টু ইউনাইটেড স্টেট reaffirmed the strong ties between the two nations and introduced new momentum in economic cooperation. The visit led to major announcement in trade, defense, technology and energy benefiting industries in both countries. তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে ইউনাইটেড স্টেটে ভিজিট করেছিল, সেখানে সে বিভিন্ন ইকোনমিক কোঅপারেশনকে ইনিশিয়েট করে এসেছে। তার মধ্যে যেমন আছে ট্রেড, ডিফেন্স, টেকনোলজি, এনার্জি বেনিফিটিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, এই সমস্তগুলো আছে। দেন ফার্স্ট হচ্ছে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। দ্য ইনিশিয়েশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট BTA will reduce the trade barrier and simplify the regulatory process. এখানে ইউনাইটেড স্টেটস এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যেখানে বা যেটার দ্বারা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেডের যে ব্যারিয়ার সেটা আরো বেশি সিম্পলিফাই এবং এর প্রসেসটা আরো বেশি সিম্পলিফাই হতে পারে। দ্য এগ্রিমেন্ট ইজ এক্সপেক্টেড টু অ্যাট্রাক্ট মোর ইউএস কোম্পানিজ। তো এই যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে এগ্রিমেন্ট, বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার দ্বারা ইউএস এর বিভিন্ন কোম্পানিজ ইন্ডিয়াতে ইনভেস্ট করতে উদ্যোগী হতে পারে। দ্য অ্যাম্বিশিয়াস $500 billion US dollar trade target by 2030 is achievable, though sectoral sub-targets and streamlined cross-border trade. ভারত এবং আমেরিকার 2030 এর মধ্যে $500 বিলিয়ন US ডলারের ট্রেডের একটা মানে অ্যাম্বিশিয়াস অর্থাৎ একটা ইচ্ছা বা টার্গেট আছে, যেটাকে অ্যাচিভ করতে হলে বিভিন্ন সাবসেক্টরাল টার্গেট নিতে হবে, ঠিক আছে, এবং স্ট্রিমলাইন ক্রস বর্ডার টার্গেট, মানে যে টার্গেট বাই টার্গেট, বিট বাই বিট সেগুলোকে অ্যাচিভ করতে হবে, এটাই বলেছে। নেক্সট হচ্ছে steps have already been taken to address tariffs issue. তো যেভাবে ইউএস গভর্নমেন্ট বিভিন্ন কান্ট্রির উপরে ইম্পোর্ট এক্সপোর্টের ট্যারিফস লাগাচ্ছে, ট্যারিফস হচ্ছে কি? ট্যারিফস হচ্ছে ইম্পোর্ট বা এক্সপোর্টের উপরে ট্যাক্স। তো সেটাকে অ্যাড্রেস করার জন্য স্টেপ নেওয়া হয়েছে, যেটা ensuring that India can export labor intensive good
and agricultural product while importing industrial goods from US. ইউএস এর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেন প্রিন্সিপালস হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ট্যাক্স পেয়ারদের টাকা কোনোভাবে বাজে খরচা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমেরিকা যদি তোমার থেকে কিছু কেনে, তোমাকেও আমেরিকার থেকে কিছু কিনতে হবে, অর্থাৎ ট্রেড ব্যালেন্সটা আমেরিকা চাইছে আমেরিকার যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যালেন্স রাখতে, ঠিক আছে, ব্যালেন্সটা বজায় রাখতে। তো যদি তুমি আমেরিকার কাছে কিছু বিক্রি করো কিন্তু আমেরিকার থেকে কিছু না কেনো, সেক্ষেত্রে আমেরিকা কি করবে? আমেরিকা তোমার ইম্পোর্টের উপরে ট্যারিফস লাগিয়ে দেবে, তাহলে তোমার ইম্পোর্টের কস্ট বেশি হয়ে গেল। সেই তুমি যা প্রফিট করবা তার থেকে ট্যাক্স লাগিয়ে আমেরিকান গভর্নমেন্ট তার থেকে বেশি লাভ উঠিয়ে নেবে। তো এখানে যেহেতু ভারত এবং আমেরিকার মধ্যে এই একটা ডিল হয়েছে যে ভারত আমেরিকার থেকে লেবার ইন্টেন্সিভ গুডস এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট এইগুলো এক্সপোর্ট করবে এবং আমেরিকার থেকে ইন্ডাস্ট্রিয়াল গুড সেগুলো ইম্পোর্ট করবে, ঠিক আছে? গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট ইনক্লুডিং বাই ইন্ডিয়ান ফার্মস ইন দ্য ইউএস উইল বি encouraged promoting business expansion. Sectors like IT, pharmaceutical, garments and textile are expected to benefit significantly from this agreement. তো এই এগ্রিমেন্টের দ্বারা আইটি সেক্টর, ফার্মা সেক্টর, গার্মেন্ট সেক্টর এগুলো উপকৃত হতে পারে। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। দ্য ইউএস অ্যান্ড ইন্ডিয়া ট্রাস্ট কি? ট্রাস্ট হচ্ছে ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ utilizing the strategic technology. Initiative depends the strategic and technological partnership between the two country. এই দুটো কান্ট্রির মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের একটা মিডিয়াম। ট্রাস্ট ফোকাস অন ইনোভেশন অফ ডিফেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, এনার্জি অ্যান্ড স্পেস। এই যে প্ল্যাটফর্ম এই যে সেক্টরগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিফেন্স, সেমিকন্ডাক্টরস, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, এনার্জি, স্পেস, এইগুলোর উপরে ইনোভেশন হচ্ছে ট্রাস্টের মেন ফোকাস। দ্য ইন্দাস ইনোভেশন ইনিশিয়েটিভ এইমস টু বুস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইমার্জিং টেকনোলজিস। ইন্ডিয়াস রোল ইন দ্য এআই ইকোনমি ইজ গ্রোয়িং। India's role in AI economy is growing, অর্থাৎ AI economy, not AI manufacturing, AI economy, AI এর যে একটা মার্কেট হয়ে উঠছে ইন্ডিয়া, সেটাই বলেছে যে ইন্ডিয়া AI এর একটা মার্কেট হিসেবে গ্রো করছে। and the US India roadmap on AI infrastructure will encourage investment in AI driven industries including fintech, health tech and agri-tech. তো এই যে ফিনটেক, হেলথটেক, এগ্রিটেক, এই যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো কিন্তু এগুলো হচ্ছে মেইনলি এআই ড্রিভেন ইন্ডাস্ট্রি। এইগুলো এনকারেজ হতে পারে এআই এর ক্ষেত্রে আরো বেশি ইনভেস্টমেন্ট করা। ডিফেন্স কোলাবোরেশন কি কি আছে? ডিফেন্স কোলাবোরেশন আছে হচ্ছে ডিফেন্স সেক্টরাল কোলাবোরেশন হ্যাজ strengthened though expanded technology transfer, joint production and industrial partnership. A 10 years framework for US-India major defense partnership has been launched, marking a significant shift in defense ties. Agreement for co-production of defense system will promote indigenous manufacturing, skill development and economic growth. Energy security and renewable goals. Energy cooperation was a key topic, focusing on long-term strategic linkage to diversify India's energy source. তো ইন্ডিয়ার যে এনার্জি সোর্স সেটাকে ইন্ডিয়া কিন্তু ডাইভার্স করতে চেষ্টা করছে, অর্থাৎ আমরা রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করতে, বিশেষভাবে ইন্ডিয়া কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করতে চাচ্ছে নিজেকে। তো যেটা কিন্তু এখান থেকে আমাদের হেল্প হতে পারে। ইনক্রিজিং হাইড্রোকার্বন প্রোডাকশন উইল হেল্প
improve global energy stability and affordability. Indian Union Budget 2025 and 26 support private sector participation in the development of small modular reactors, with US companies contributing to this sector. তো 2025 এবং 26-এর বাজেটে স্মলার মডিউলার রিঅ্যাক্টর নিউক্লিয়ার, ঠিক আছে, স্মলার নিউক্লিয়ার মডিউলার রিঅ্যাক্টরে কিন্তু প্রাইভেট সেক্টরগুলো পার্টিসিপেট করতে পারে। এক্ষেত্রে ইউএস এর বিভিন্ন কোম্পানিজ বা বিভিন্ন এজেন্সি সেগুলো কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। অ্যাজ ইন্ডিয়াস পারসিউ দ্য নেট জিরো গোলস, ইন্ডিয়ার নেট কার্বনকে নেট জিরো করার যে গোল ইন্ডিয়া টার্গেট করেছে বাই 2070 সালে, US natural gas reserve can serve as a reliable energy source. এক্ষেত্রে ভারতে ইউএস এর যে গ্যাস রিজার্ভ রয়েছে বা ইউএস এর যে ন্যাচারাল গ্যাসের যে সোর্স রয়েছে সেটা কিন্তু একটা এনার্জি সোর্স হয়ে উঠতে পারে। হায়ার এডুকেশন অ্যান্ড দ্য স্টুডেন্ট মোবিলিটি, দ্য টু নেশনস হ্যাভ এগ্রিড টু এনহ্যান্স হায়ার এডুকেশন collaboration, allowing US institution to set up campus in India. তো এক্ষেত্রে মেন যেটা বলা হয়েছে যে এই যে দুটো নেশন ইন্ডিয়া এবং ইউএস তাদের দুজনের এগ্রিতে হায়ার এডুকেশনকে কোলাবোরেশন করা হচ্ছে, ঠিক আছে, যেখানে ইউএস ইনস্টিটিউশন টু সেট আপ ক্যাম্পাস ইন ইন্ডিয়া, যেখানে ভারতবর্ষে ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন ইনস্টিটিউশন তারা ভারতে ক্যাম্পাস ওপেনিং করতে পারে বা করতে চলেছে। These initiatives will provide Indian students with better education opportunity while ensuring smoother legal mobility for students and employment. তো এইগুলো কিন্তু ভারতের স্টুডেন্টদেরকে ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ আমেরিকান ক্লাস কোয়ালিটির এডুকেশন প্রোভাইড করতে পারে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিজিটাল কানেক্টিভিটি, the US and India are committed to strengthening the India Middle East Europe economic corridor. তো ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি, ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল কানেক্টিভিটি, এখানে যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক যে করিডর আছে সেটাকে স্ট্রেংথ করার জন্য জয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট উইল অ্যাক্সেলারেটেড ডেভেলপমেন্ট ইন রেলওয়ে, হাইওয়ে, স্মার্ট সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। রেলওয়ে, হাইওয়ে, স্মার্ট সিটি এবং ইন্ডাস্ট্রিয়াল জোন ইনফ্রাস্ট্রাকচারে ইউএস এবং ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে। দ্য আন্ডারসি কেবল প্রজেক্ট কানেক্টিং ইন্ডিয়া অ্যান্ড ইউএস উইল সাপোর্ট ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি অ্যান্ড সার্ভিং এক্সপোর্ট। সমুদ্রের নিচ দিয়ে যে আন্ডার কেবল সি প্রজেক্ট সেটাকে আগে বাড়ানোর জন্য ইন্ডিয়া এবং ইউএস একসঙ্গে কাজ করবে। কনক্লুশনে কি আছে? ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইজ কমিটেড টু ওয়ার্কিং উইথ বোথ গভর্নমেন্টস টু মেনটেন ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড এনশিওর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দিস ইনিশিয়েটিভস। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে দুটো কান্ট্রি মানে ইন্ডিয়া এবং ইউএস তারা একসঙ্গে কাজ করবে এবং ইকোনমিক প্রোগ্রেসকে মেনটেন করবে এবং এনশিওর এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ দিস ইনিশিয়েটিভ, এবং এই যে টার্গেট গুলো নেওয়া হয়েছে বা যে ইনিশিয়েটিভস গুলো রাখা হয়েছে সেগুলো যাতে এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যায় সেদিকে তার জন্য যেটা প্রয়োজন সেটা ইন্ডিয়া এবং ইউএস দুজনেই করবে। তো সাকসেসফুলি আমরা 22 ফেব্রুয়ারি অফ 2025 এর দ্য হিন্দু নিউজ পেপার কমপ্লিট করলাম এবং বিভিন্ন আর্টিকেলস গুলো আমরা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলোকে কমপ্লিট করলাম। ডিসকাশনের সময় একটু লাগে এবং ডিসকাশনে যেহেতু বিষয়গুলোকে মাল্টি ডাইমেনশনে ডিসকাশন করা হয় সেক্ষেত্রে সময় একটু লাগে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিও থেকে নিউজ পেপার অ্যানালিসিসের সম্পর্কে বুঝতে পারো বা আর্টিকেলস গুলো তোমাদের কাছে যদি ক্লিয়ার হয় সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং ভিডিওকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।